আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টিকা সনদ ছাড়া রেস্টুরেন্ট শপিং মলে ঢোকা নিষেধ, ওঠা যাবে না লঞ্চ, ট্রেন কিংবা বিমানে। ভ্যাকসিন ছাড়া স্কুলে যেতে পারবে না 12 বছরের বেশি বয়সীরা। ইউপি নির্বাচনে 5 ধাপে নিহত 105 প্রার্থী ও সমর্থকদের অভিযুক্ত করলেন সিইসি। দায় এড়াতে পারে না ইসি, মন্তব্য বিশ্লেষকদের। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তৈরি করা হবে বললেন প্রধানমন্ত্রী। বর্ষবরণে ফানুস, আতশবাজির মাত্রাতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষণ, শিশু বয়স্ক মানুষের মধ্যে বিরূপ প্রভাব। এবং প্রাণ নাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনার 2 ডোজ টিকার সনদ দেখাতে না পারলে ঢোকা যাবে না কোনো রেস্টুরেন্ট কিংবা শপিং মলে, ভ্রমণ করা যাবে না লঞ্চ, ট্রেন কিংবা বিমানে। আর প্রথম ডোজ টিকা ছাড়া স্কুল কলেজে প্রবেশ করতে পারবে না 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। পুরনো শঙ্কা নিয়ে শুরু হলো নতুন বছর। প্রতিদিন পাওয়া যাচ্ছে করোনার ঊর্ধ্বমুখী খবর। 22 ডিসেম্বর যেখানে শনাক্তের হার ছিল 1.87%, সেখানে 2 সপ্তাহে বেড়ে হয়েছে 4.86%। ফলে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে সরকার, দেয়া হচ্ছে বিধিনিষেধ। করোনা টিকার সনদ ছাড়া ভ্রমণ কিংবা জনসমাগম করা যাবে না। 2-1 দিনের মধ্যে তা বাস্তবায়ন শুরু করবে আইন প্রয়োগকারী সংস্থা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এখন থেকে রেস্তোরাঁ বা শপিং মল, প্লেনে বা লঞ্চে ওঠার বা ট্রেনে ওঠার ক্ষেত্রে ডাবল ভ্যাকসিনেশনের একটা ইম্পোজিশন আসতেছে। অলরেডি এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এটা টেকনিক্যাল লোকজন আছেন, ওনাদের সাথে আমরা এই 2-1 দিনের মধ্যে একটু কনসাল্ট করে এটা একটা সময় দিয়ে এটা ইনশাল্লাহ আমরা এটা অর্ডার করে দিচ্ছি। এই যে আপনার মোবাইলে সফট কপি থাকবে বা হার্ড কপি থাকবে, আপনার ভিজিলেন্ট টিম থাকবে প্রত্যেক শহরে, প্রত্যেক সিটি কর্পোরেশন, পৌরসভার আপনার হেলথ ইন্সপেক্টর আছে, তারা চেক করবে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি চেক করবে। সচিব জানান, প্রথম ডোজ টিকা নেওয়া ছাড়া 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারবে না। কিন্তু 1.5 কোটি শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছে মাত্র 43 লাখের কিছু বেশি। সচিব জানান, বাকিদেরকেও দ্রুত টিকা নিতে হবে। ভ্যাকসিনেটেড না হবে তারা স্কুলে যেতে পারবে না, অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ না নিলে সে স্কুলে যেতে পারবে না। ভ্যাকসিন তো এখন একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমাদের অ্যাভেলেবল আছে। রেজিস্ট্রেশনের জন্য ওয়েটেরও দরকার নেই। তারা যদি যায় তাদের সার্টিফিকেটটা নিয়ে, আইদার এনআইডি বা বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেই বা যে কোনো একটা আইডেন্টিটি নিয়ে গেলেই তারা তাদের ভ্যাকসিন পেয়ে যাবে। তিনি জানান, এখনও লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সংক্রমণ বাড়লে বাসের যাত্রী পরিবহন অর্ধেক করা হবে, কিন্তু বাড়বে না ভাড়া। গণপরিবহনের ব্যাপারে আলোচনা হয়েছে, যদি আরেকটু অ্যাগ্রাভেট করে তাহলে সেক্ষেত্রে হয়তো 50% বিআরটিএকে বলে দিব কোনো ভাড়া টাড়া বাড়ানো যাবে না, 50% নিবে। এটা একটা স্পেশাল সিনারিও, সবাইকে এখানে কন্ট্রিবিউট করতে হবে। ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা ও মাস্ক বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। আর বুস্টারটাকেও আরেকটু কিভাবে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আর ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত রোগীর সংখ্যা 1100 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন 1140 জন। শনাক্তের হার 4.86%। একদিনে মারা গেছেন 7 জন। মৃতদের মধ্যে 5 জন পুরুষ এবং 2 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,097 জনে। মোট শনাক্ত 15,90,947 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 196 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 ধাপে সারা দেশে নিহত হয়েছেন 105 জন। এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বিশ্লেষকদের মতে ইউপি নির্বাচনে এই সহিংসতার দায় কোনোভাবেই এড়াতে পারে না নির্বাচন কমিশন।
তাদের মতে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি ইসির দুর্বল অবস্থানই সহিংসতার জন্য দায়ী। দেখুন একরামক সাইমের রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত গ্রামগঞ্জ, রক্তাক্ত ভোটের মাঠ। পঞ্চম দফায় ভোটের দিনে নিহত হয়েছে 11 জন। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, 5 ধাপে ইউপি নির্বাচনে সারা দেশে সহিংসতায় প্রাণ গেছে 105 জনের। এর মধ্যে দ্বিতীয় দফায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি, 41 জন। দলীয় প্রতীকে নির্বাচন ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির ফলে তৃণমূলে সহিংসতা ছড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা মৃত্যু গ্রহণযোগ্য না। একটা কারণ হলো যে দলীয় প্রতীকে নির্বাচন। এই দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে দলের দেউলিয়াপনাই আমরা দেখেছি। দলের কোনো নিয়ন্ত্রণ নেই, দলের কোনো শৃঙ্খলা নেই, মনোনয়ন যোগ্য ব্যক্তিরা পাচ্ছে না। দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটাই কলুষিত হয়ে গিয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী, আমি ক্ষমতাবান, আমি আমার প্রতিদ্বন্দ্বীকে আমি নিঃশেষ করে দেব। এই কালচারটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক কালচার নয়, এবং স্থানীয় সরকার নির্বাচনটা আর দলীয়ভাবে করবেন কিনা এটা গভীরভাবে ভেবে দেখতে হবে। আমার মনে হয় ওখান থেকে সরে আসার সময় এসছে। এরই মধ্যে সহিংসতার দায় প্রার্থী ও সমর্থকদের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। যদিও ভোটের আগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া এবং পরে অনিয়মকারীদের শাস্তির আওতায় না আনার ব্যর্থতার দায় ইসিকেই নিতে হবে বলে মত বিশ্লেষকদের। তো কয়জনকে জেলে দিয়েছে তারা, কয়জনের প্রার্থীরা বাতিল করেছে, কয়জনের নির্বাচন বাতিল করেছে, কয় জায়গায় নির্বাচন স্থগিত করেছে, কয়জন এমপির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। যে দায় হয় তাকে দায়বদ্ধ করতে হবে, দায়বদ্ধ করেছে তারা, তাতে এইসব সব ক্ষমতা আছে। তো তারা যদি এগুলো না করতে পারে, তারা ওখানে কি করছে, দায়িত্ব তাদের। রাজনৈতিক দলগুলো নিয়ম ভাঙবে এটাও আমরা ধরে নিই, কিন্তু তাদেরকে নিয়মের ভেতরে রাখার দায়িত্বটা কার? আইনটা প্রয়োগ করবে কে? পুলিশ কেন সেখানে কার্যকরী ভূমিকা পালন করছে না? এটা 2। আর 3 নম্বর হচ্ছে এটা নির্বাচন। এই নির্বাচন, খারাপ নির্বাচনের দায় কোনো নির্বাচন কমিশন এড়াতে পারে না। নির্বাচন কমিশন নিজেকে প্রশ্ন করুক, সে কি আইনগুলো প্রয়োগ করেছে? তারা বলেন, অবাধ নির্বাচনের জন্য দীর্ঘমেয়াদে প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন। তারা যদি এই কাজ করতে না পারে, দায়িত্ব তাদের। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। তারা যে পক্ষপাত দুষ্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য কমিশন দায়ী নয়, প্রার্থী ও সমর্থকদেরই এ দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রাজধানীতে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতামাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। তার মতে, ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্য মিথ্যাচার এবং উদ্দেশ্যমূলক। শারফুল আলমের রিপোর্ট। নানা অনিয়ম এবং সহিংসতার মধ্য দিয়ে বুধবার দেশের 708টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। তৃণমূলের এই নির্বাচনে প্রার্থী ও সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ভোট কেন্দ্রের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের বিশৃঙ্খলার কারণেই এই ধরনের সহিংসতা হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন সহিংসিত হয় নিজেদের কোন্দলের কারণে, নিজেদের তাদের প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের কোন্দলের কারণে। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কারণে তো কখনো ঘটনা দুর্ঘটনা ঘটে না। কালকের যে ঘটনাগুলো ঘটেছে, যে নিহত হয়েছে, প্রত্যেকটা কিন্তু কেন্দ্রের বাইরে, দূরে, নির্বাচন কেন্দ্রের বাইরে। সুতরাং নির্বাচন কমিশন এ ব্যাপারে মোটেই দায়ী না। পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে 75% ভোটার ভোট দিয়েছেন জানিয়ে সিইসি বলেন, এমন উপস্থিতির পরও নির্বাচন নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্য বিশেষ এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই নয়। মহিলা পুরুষ দীর্ঘক্ষণ ধরে তারা লাইন দিয়ে ভোট দেয়। এরা কারা? এরা ভোটার না? এরা কি ভোট দেয় না? সুতরাং এ কথার মধ্যে কোনো সঙ্গতি নেই। উনি একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন, হয়তো তার কোনো এজেন্ডা আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য, নির্বাচন কমিশন হেয় করার জন্য। এটা কথা আমি বারবার বলেছি। সুতরাং মিথ্যা কথা, মিথ্যাচার এবং অপ্রাসঙ্গিক অপবাদ। এর আগে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতামাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে কর্মশালায় বক্তারা জানান, রাষ্ট্রের নাগরিক হিসাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ প্রতিটি মানুষের আলাদা আলাদা পরিচয় রয়েছে, যাদের পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধনের আওতায় আনতে হবে। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর।
সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন নতুন মেরুকরণ। স্থানীয় আওয়ামী লীগের বিভাজন ছাপিয়ে ব্যক্তিগত ইমেজ আর 10 বছর মেয়াদের উন্নয়নকে কাজে লাগাতে চান সরকার সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর বিএনপি থেকে অব্যাহতি পেলেও স্থানীয় নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষকে ভোট ব্যাংক হিসেবে টানতে মরিয়া স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মেয়র পদে 7 জন প্রার্থী মাঠে থাকলেও মূলত আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারণা জমজমাট। নৌকা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন দুইবারের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। উন্নয়নের চিত্র সামনে এনে তৃতীয়বারের মতো ভোটারদের তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য নেয়া বড় বড় উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নারী শিশু বান্ধব আধুনিক সিটি গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। জয়ের ব্যাপারে এবারও আশাবাদী ডাক্তার আইভী। একদম প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এই পানিটাকে পৌঁছে দেওয়া, লাইন করা। এছাড়া অনেক কাজে হচ্ছে, যেমন খেলার মাঠ হচ্ছে প্রচুর। ইচ্ছা আছে যে যদি গভর্নমেন্টের জায়গায় অ্যাকোয়ার করে হলেও কিছু মাঠ আরও বাড়িয়ে দেওয়া, কিছু পার্ক করা। অনেক কাজে করেছি। আপনি এমন কোনো অলিগলি আনাচে কোনাচ পাবেন না যেখানে কাজ হয়নি। প্রচুর প্রচুর কাজ হয়েছে। অন্যদিকে হাতি প্রতীকে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পেলেও তিনি স্থানীয় রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে সাধারণ ভোটারদের মন জোগাতে ব্যস্ত। প্রতিদিনই জনসংযোগ করছেন এই প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ড নেই, কিন্তু সরকারি দলের মেহমানরা না এসে যাই বলুক, মাননীয় প্রধানমন্ত্রী তো 2018 সালেই বলে গেছে যে তৈমুর আলম খন্দকার ইজ এ উইনেবল ক্যান্ডিডেট। ওদের কথা কিছু আসে যায় না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটে জিততে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার 5,17,357 জন। ভোট গ্রহণ হবে ইভিএমে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে চলছে নানা রকম রাজনৈতিক সমীকরণ। তবে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। এখানে মেয়র পদে 7 জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সাথে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাদুঘর হিসেবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীন দেশের উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সার্বিক উন্নয়ন একান্তভাবে দরকার। আপেল মাহমুদের রিপোর্ট। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সামরিক বাহিনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীর বিজয় সরণিতে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। সশস্ত্র বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যের নানা নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সজ্জিত জাদুঘরটি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার বাধার মুখে পড়েও প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রত্যেকটা কাজ করতে গেলে সব সময় একটা বাধা আসে, সেগুলো আমরা অতিক্রম করেছি এবং আজকে আমরা এটা করতে সফল হয়েছি। তা আমি মনে করি যে আমাদের দেশে আসলে মানুষের বিনোদনের জায়গা খুব সীমিত। সেজন্য আমাদের একটা চেষ্টা থাকে যে তাদের বিনোদনের ব্যবস্থা, আর বিনোদনের সাথে সাথে শিক্ষণীয় ব্যাপার সব কিছু মিলে একটা চমৎকার জায়গায় আমাদের বিজয় সরণি, অর্থাৎ বিজয় সরণি বিজয়ের স্মৃতি নিয়েই চলবে, সেটাই হচ্ছে আমাদের বড় কথা। জাদুঘরটি নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এ জাদুঘর। এটা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর। কাজে সেভাবেই এটা তৈরি হোক, সেটাই আমি চাই। আমাদের দেশের মানুষ সে সম্পর্কে যেন জ্ঞান অর্জন করতে পারে, জানতে পারে, উপলব্ধি করতে পারে যে আমাদের সামরিক বাহিনী অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনী কী কাজ করে, কিভাবে চলে বা অতীতে তারা কি করেছেন,
সেই বিষয়গুলি সম্পর্কে মানুষকে জানানো একান্তভাবে দরকার। জনগণের সেবক হিসেবে নিজেদের প্রমাণ করার পাশাপাশি সরকারের ধারাবাহিকতায় দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপির অংশ নেওয়া উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে তাদের দাবি দাওয়া পেশ করতে পারে দলটি। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারকে দোষারোপের কঠোর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তার স্বাস্থ্যহানি হলে বিএনপি নেতাদেরই আসামি করা উচিত হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন হাসান মাহমুদ। বিএনপিকে যে আহ্বান জানানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, সেটি তারা গ্রহণ করেছেন, এটি ভালো। আমি আশা করব বিএনপি সংলাপে অংশগ্রহণ করবে। সংলাপে অংশগ্রহণ করে তাদের যে ওজোর আপত্তি কিংবা এই সংলাপ প্রক্রিয়া নিয়েই তাদের যে প্রশ্ন, সেগুলো সেখানে বলে আসতে পারে। তাহলেই সেটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের আচরণ হবে। ভিন্ন মত সহ্য করতে পারে না বলেই দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার। হবিগঞ্জে গত 22 ডিসেম্বরের সমাবেশে পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদকে রাজধানীর সবুজবাগে একটি হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তার ভাষায়, ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। মির্জা ফখরুল দাবি করেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে। তারা কোনো ধরনের ভিন্ন মত বা ভিন্ন চিন্তাভাবনা তারা সহ্য করে না, যার ফলে তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আজকে এভাবে অন্যায়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তারা এই তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে। ইংরেজি বর্ষবরণকে কেন্দ্র করে ব্যাপক হারে ফানস উড়ানো এবং আতশবাজির কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। গবেষকদের মতে উৎসবের এই ধারা শব্দ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়াচ্ছে সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। নজিবুর রহমানের রিপোর্ট। বর্ষবরণের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে শোকের ছায়া নেমে আসে এই পরিবারটিতে। হার্টের জটিলতা নিয়ে জন্ম নেয়া 4 মাস বয়সী তানজিম বর্ষবরণের প্রথম প্রহরের আতশবাজির বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ে। পরদিন হাসপাতালে শিশুটি মারা যায়। 12টা 1 থেকেই মনে হলো যেন যুদ্ধ লেগে গেছে, এরকম একটা সিচুয়েশন হইলো। মানে আমি আর ওর আম্মা বাবুটারে ভালো করে জড়ায় ধরে রাখলাম, ও মাঝে মধ্যে একটু ভয়ে কাঁপতেছিল। ওনারা যেটা বলছে আমাকে বলতে লিখে দিছে যে ডেথ সার্টিফিকেটে, যে ও তো কার্ডিয়াক পেশেন্ট ছিল আর কি, হার্টের রোগী ছিল, ওর হার্ট ফেল করছে। হঠাৎ করে হার্ট ফেল করার কারণে সে মারা যায়। বিকট আতশবাজির শব্দ যে কোনো বয়সী মানুষকে মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রবণ শক্তিও। যদি কোনো শিশুর আগে থেকে কার্ডিওমায়োপ্যাথি থাকে, এই ধরনের অসুখ, তার এই কারণে তার হয়তো দেখা যাচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে। হার্টবিট বেড়ে যাওয়া মানে হার্টের এক্সট্রা লোড বেড়ে যায়, হার্টকে বেশি পাম্প করতে হয়, ওয়ার্ক করতে হয়, যার জন্য তার হার্ট ফেল হতে পারে। পটকাবাজি অথবা বোমাবাজি, সাডেন এক্সপ্লোশন, এই সাউন্ডগুলো যখন হয় তখন প্রচণ্ড শব্দ হয়, কানে আঘাত হানে এবং সেখানে কানের পর্দাও ফেটে যেতে পারে, কানের মধ্যকর্ণের ভিতরে অসিকল নষ্ট হতে পারে এবং ইনার ইয়ার অন্তঃকর্ণের ভিতরে আমাদের হেয়ার সেল থাকে, ককলিয়া থাকে, এই ককলিয়ার সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের তথ্যমতে বিগত 4 বছরের 31st নাইটের উৎসবের কারণে দূষণের মাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। শব্দ দূষণের সহনীয় মাত্রা 70 ডেসিবেল হলেও স্বাভাবিক সময়ের চেয়ে এদিন শব্দের মাত্রা থাকে শতকরা প্রায় 60%-এরও বেশি। 31st সেলিব্রেশনের মতো আমরা কোনো একটা সেলিব্রেশন করতে যাই, বায়ু দূষণের পরিমাণ আরও বাড়িয়ে দিই, সেটি নগরের মানুষ যারা বিভিন্ন রকমের হার্ট এবং ফুসফুস জাতীয় রোগে আক্রান্ত আগে থেকেই, তাদের জন্য এটি একটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 31স্টে ফানুস ওড়ানোর কারণে রাজধানীর একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে ফানুস উড়ানোটা অগ্নি দুর্ঘটনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আতশবাজি অনুষ্ঠানের
নিষিদ্ধ করার চাইতে আমি মনে করি যে এগুলো অর্গানাইজ হিসাবে করাটা অনেক বেশি সমীচীন হবে। আইন শৃঙ্খলা বাহিনী বরাবরই এসব আয়োজনকে নিরুৎসাহিত করলেও এসব সামগ্রী বিক্রি বন্ধের ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ ছিল না। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের ভাওয়াল শালবনে ছিন্নমূল এক শিশুকে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সাথে মামলায় পুলিশ সদস্যরা কেন সাক্ষী দেননি সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি KM জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এই রায় দেন। বিচারিক আদালতের রায়ে ন্যায় বিচার ভুলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। শিশু খুনের ওই মামলায় 2016 সালের 21 মার্চ আনোয়ার হোসেন ওরফে শঙ্কর চন্দ্র দেবনাথ ও জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। ট্রায়াল চলেছে প্রায় হলো আপনার 10 বছর ধরে। 8 বছর কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই। 8 বছর পরে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা নির্যাতন করে আদায় করা হয়েছে এর উপর ভিত্তি করেই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 6 বছর থেকে তারা মৃত্যুদণ্ডের সেলে আছে এবং 16 বছর থেকে তারা জেলে আছে। আজকে শুনানি অন্তে আদালত দুজনকেই বেকসুর খালাস দিয়েছেন। 19 জন পুলিশ সাক্ষী ছিল কিন্তু তারা কেউ আদালতে এসে সাক্ষ্য দেয় নাই। এই জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছেন যেন 19 জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেই মর্মে উদ্যোগ গ্রহণ করার জন্য। আদালত এটাও বলেছেন যে এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, অর্থাৎ বিচারটা ভুলুণ্ঠিত হয়েছে। এখানে প্রাণনাশের হুমকি সহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেছেন তার স্ত্রী ডক্টর জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ দায়ের করেন। এর আগে দুপুরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান মুরাদের স্ত্রী। পরে পুলিশ মুরাদ হাসানের ধানমন্ডির বাসায় যান। ওই সময় সাবেক ওই প্রতিমন্ত্রী বাসায় ছিলেন না। করোনা সংকট কাটিয়ে গত ডিসেম্বরের রেকর্ড $404 কোটি পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। নিট ও ওভেন ওয়ারও ফিরেছে রপ্তানির ইতিবাচক ধারায়। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ওমিক্রন সংক্রমণ বাড়ায় পণ্য রপ্তানিতে নতুন করে চ্যালেঞ্জে দেখা দিতে পারে। রপ্তানি আয়ের এই ধারা অব্যাহত রাখতে পণ্য বৈচিত্র্য ও নতুন বাজার খুঁজতে জোর দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। গত ডিসেম্বর মাসে মোট $491 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে তৈরি পোশাক শিল্পের অবদান $404 কোটিরও বেশি, যা রপ্তানিতে এক মাসে সর্বোচ্চ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী এক মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 48%-এরও বেশি। এর ফলে 2021-22 অর্থ বছরের প্রথম 6 মাসে মোট রপ্তানি আয় বেড়ে দাঁড়ালো $2,469 কোটি। বড়দিন ও শীত মৌসুমে ইউরোপ ও আমেরিকার বাজারে পোশাকের চাহিদা বাড়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। এক্সপোর্টে ঘুরে দাঁড়িয়েছে আমাদের গ্রোথ, আমরা বেশ ভালো গ্রোথ, আমাদের এই গ্রোথটাকে আমরা ধরে রাখতে পারলে এবং আমরা আমাদের মেম্বারদেরকেও আমরা বলেছি যে ভালো প্রাইস না হলে কোনো অর্ডার না নিতে, এবং সেইটা আমরা চেষ্টা করছি। লাস্ট ইয়ারের মাঝামাঝি থেকে করোনার প্রাদুর্ভাবটা একটু কম ছিল, সুতরাং প্রোডাক্টের ডিমান্ডও ভালো ছিল আর কি। সুতরাং এক্সপোর্ট অর্ডারও আসছে এবং সব কিছু মিলিয়ে এই প্রবৃদ্ধিটার একটা জায়গা তৈরি করে দিয়েছে। গত মাসে বাংলাদেশ থেকে 56.57 ভাগ নিটওয়্যার ও 48.17 ভাগ ওভেনওয়্যার রপ্তানি হয়েছে। তবে বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় পোশাক রপ্তানির ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকেই। নেটওয়ার্ক অনেক বেশি ভালো করছে, কারণ ভ্যালু এডিশন লোকাল হওয়ার ফলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অনেক সেখানে বেশি থাকে। কটনের দাম বাড়ার ফলে একটা প্রাইস এফেক্ট আছে। সুতরাং এই বড় প্রবৃদ্ধিটা কিন্তু পুরোপুরি যে উদ্যোক্তার কাছে যাচ্ছে এটা সুফল তা কিন্তু না। ইউরোপ এবং ইউএসএতে কিন্তু ওমিক্রন মাত্র আঘাত এনেছে, এটা কোন পর্যায়ে যাবে সেটাও আমরা জানি না। যদি এটা খুব বাজে অবস্থায় চলে যায় তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা খুবই বাজে। বাট আমি স্টিল এক্সপেক্ট করি যে এই ওমিক্রনের ভিতরে আমরা আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা আমাদের উৎপাদনও সচল রাখতে পারবো এবং আমাদের সেলসও সচল রাখতে পারবো। করোনায় গেল 2 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পোশাক রপ্তানির তাগিদ দিয়েছেন কেউ। এক্ষেত্রে ক্রেতা ও রপ্তানিকারকদের সমন্বয় করে কাজ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাংলা মোটরের রাহাত টাওয়ারের
আগুন লাগলে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 2 ঘন্টার বেশি সময়ের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। সকাল 11টার দিকে ওই ভবনের 11 তলায় যমুনা টেলিভিশনের শাখা অফিস থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। এসি থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। কনকনে ঠান্ডা সাথে উত্তরের হিমেল হাওয়ায় দুর্ভোগ নেমে এসেছে কুড়িগ্রামের জনজীবনে। দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে পুরো জনপদ। সারাদিনে সামান্য কিছু সময় সূর্যের দেখা মিললেও মেলে না উত্তাপ। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কিছুদিনের মধ্যে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা। শীতবস্ত্রের অভাবে মানবেতর দিন যাপন করছেন জেলার দরিদ্র মানুষজন। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে নিয়মিত দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন সংস্থাটির সভানেত্রী জিসান মির্জা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থ্যালাসেমিয়া ওয়ার্ডে ঝালকাঠি থেকে চিকিৎসা নিতে আসা এতিম শিশু সোহানকে দেখতে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার চিকিৎসা নিশ্চিত করতে এগিয়ে আসে পুনাক। এই সময় অসহায় শিশুটির সুচিকিৎসার জন্য চিকিৎসকদের অনুরোধে তার পরিবারের হাতে 60,000 টাকা আর্থিক অনুদান এবং ফল ও খেলনা সামগ্রী উপহার দেওয়া হয়। মানুষ মানুষের জন্য যে স্লোগান আমরা বিশ্বাস করি, আমরা সবাই সবার পাশে দাঁড়াতে চেষ্টা করি। আপনারাও সবাই দোয়া করবেন পুনাকের জন্য এবং আমাদের বাংলাদেশ পুলিশের জন্য, এবং আমাদের এখানে যে ডক্টর যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এদের জন্য যে চিকিৎসার ব্যবস্থা একদম ফ্রি অফ কস্ট করে দিয়েছেন, এটাতে যে বাংলাদেশের কত মানুষ উপকৃত হচ্ছে এটা আজকে আমি এখানে এসে দেখলাম। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু সহনশীল শস্য ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের আরও বেশি গবেষণা করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষকের টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। উদ্ভাবিত জাত ও উৎপাদন প্রযুক্তিকে দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ারও তাগিদ দেন কৃষিমন্ত্রী। এগ্রিকালচার ইঞ্জিনিয়ার আপনাদের আমি মনে করি এতদিন আমরা অ্যাগ্রোনমিস্ট যারা ব্রিডার যারা তারা কাজ করেছে, এটাকে আরও উন্নত করার জন্য আপনাদের কৃষি প্রকৌশলীদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে। শুধু কৃষি এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বলতে আমি বুঝছি না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও বিরাট দায়িত্ব রয়েছে। আমরা যদি ইরিগেশন কারো বাড়াইতে চাই সেখানে সিভিল ইঞ্জিনিয়ারও লাগবে। কৃষিতে আমরা অনেক বেশি ইঞ্জিনিয়ারদেরকে আমরা নিয়োগ করতে পারবো এবং তারা অবদান রাখতে পারবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। এলপিজির দাম বৃদ্ধি নিয়ে কাজাখস্তানে চরম আকার ধারণ করেছে সরকার বিরোধী সহিংসতা। দেশটির সর্ববৃহৎ নগরী আলমাটিতে গুলি চালিয়ে অন্তত 12 জন বিক্ষোভকারীকে হত্যা করার কথা স্বীকার করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র জানান, দুর্বৃত্তরা সরকারি ভবন দখল করতে গেলে গুলি চালানো হয়। এর আগে বিক্ষোভকারীরা অন্তত 12 জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। দাঙ্গায় আহত হয় প্রায় 1000 মানুষ। এ অবস্থায় কাজাক সরকারের অনুরোধে সহিংসতা থামাতে দেশটিতে শান্তিরক্ষী পাঠাচ্ছে রাশিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থা CSTA। 15 জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদোন্নতির দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত নতুন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যতা দেখা দিয়েছে।
এ সময় সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি এম জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রিদওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয় বেড়েছে। প্রধান মূল্যসূচক DSEX 57 পয়েন্ট বেড়ে ৬,৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া শুরিয়া সূচক ৮ ও 30 সূচক 27 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় ১,৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৭৯টি ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া ৩০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৬টি, কমেছে ১৩৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর। এবারে পারটেক্স খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে স্ট্রাইচার্চে পৌঁছেছে বাংলাদেশ। মাউন্ট মগানুয়ে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে মুমিনুল হকের দল। একদিনে বিশ্রাম নিয়ে শুক্রবার থেকে দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন শুরু করবে টাইগাররা। এই টেস্ট ড্র হলেও নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়েই দেশে ফিরবে বাংলাদেশ। ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্ট খেলতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথেই ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া BCL এর ওয়ানডে টুর্নামেন্ট খেলতে ঢাকা এসেছেন তিনি। দীর্ঘ পরিসরের টুর্নামেন্টে 3বারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের জার্সি গায়ে খেলবেন সাকিব আল হাসান। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৯ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের সেন্ট্রাল জোন। মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল রহমতগঞ্জ। যদিও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরুতেই এগিয়ে ছিল মোহামেডান। মাত্র ৫ মিনিটে রাজীবের গোলে ২০০৯ সালের পর আবারও ফাইনালের স্বপ্ন দেখছিল সাদা কালো জার্সিধারীরা। ৬৭ মিনিটে মেসিনোভিকি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় রহমতগঞ্জ। ৭৮ ফিলিপের গোলে সমতায় ফেরার পর ইনজুরির সময়ে সানডে চিজোবার গোলে ফাইনালে ওঠার আনন্দে মাতে রহমতগঞ্জ। ৭২টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে ২৬তম গন্তব্য বাংলাদেশে এসেছে কমনওয়েলথ গেমস ২০২২-এর কুইন্স ব্যাটন। দুপুরে শ্রীলঙ্কা থেকে আসা এই ব্যাটনকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যের রানীর শুভেচ্ছা বার্তা নিয়ে ব্যাটনটি আগামী ৭ থেকে ৯ জানুয়ারি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, BKSP, ব্রিটিশ হাইকমিশন এবং BOA ভবন পরিদর্শন করেন। আনুষ্ঠানিকভাবে কুইন্স ব্যাটনটি গ্রহণের পর একটি বর্ণাঢ্য র্যালি ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। SA গেমসের স্বর্ণ ও রৌপ্য জয়ী বাংলাদেশের ১২ জন খেলোয়াড় কুইন্স ব্যাটন রিলের এই ভ্রমণে প্রতিদ্বন্দ্বিত্ব করেন। ওয়ালটন দ্বিতীয় জাতীয় পুরুষ রোকবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। দুপুরে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ৩ দিনের এই প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশকে ৩-১ সেটে পরাজিত করে আনসার। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন রোকবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আনসারের মহাপরিচালক নুরুল হাসান ফরিদি, উপ পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার সহ অন্যান্যরা। বঙ্গবন্ধু জাতীয় নারী জেলা ক্লাব কাপ রাগবি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ঠাকুরগাঁও জেলা।
2 দিনের এই প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা 10-7 ব্যবধানে রংপুর জেলাকে পরাজিত করে। ঢাকা ফ্লেম গার্লস রাগবি ক্লাবকে হারিয়ে তৃতীয় হয় খাগড়াছড়ি রাগবি ক্লাব। পল্টন ময়দানের প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব বজলুর রশিদ, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি এবং সাধারণ সম্পাদক মৌসুম আলী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। টিকা সনদ ছাড়া রেস্টুরেন্ট, শপিং মলে ঢোকা নিষেধ, ওঠা যাবে না লঞ্চ, ট্রেন কিংবা বিমানে। ভ্যাকসিন ছাড়া স্কুলে যেতে পারবে না 12 বছরের বেশি বয়সীরা। ইউপি নির্বাচনে 5 ধাপে নিহত 105, দায় এড়াতে পারে না ইসি, মন্তব্য বিশ্লেষকদের। প্রার্থী ও সমর্থকদের অভিযুক্ত করলেন সিইসি। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তৈরি করা হবে বললেন প্রধানমন্ত্রী। বর্ষবরণে ফানুস, আতশবাজির মাত্রাতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষণ, শিশু বয়স্ক মানুষের মধ্যে বিরূপ প্রভাব। এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।